কি ধরবো? একটু ধরেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে আমরা এমন একজন রুগীকে সঙ্গে পেয়েছি যার নাম হচ্ছে জহিরুল ইসলাম। বাড়ি হলো চাঁদপুরের কচুয়া উপজেলায়। জহিরুলের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে পৃথিবীতে এই রোগের 147তম রোগী হলো সে। জহিরুলের বর্তমান যে অবস্থা, 4.5 বছর ধরে জহিরুল এই রোগে আক্রান্ত। তার আর্থিক কোনো সহযোগিতার দরকার নাই, তার সহযোগিতা হলো আমেরিকা যাওয়ার ভিসার জন্য সহযোগিতা প্রয়োজন। সে গত 3বার ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, 5বার অ্যাপ্লাই করেছে, 5বারেই তাকে ডিনাই করে দেওয়া হয়েছে, তাকে ভিসা দেওয়া হয়নি। তো জহিরুল মনে করছে যে তাকে যদি প্রধানমন্ত্রী সরাসরি তার বিষয়টা হস্তক্ষেপ করতো তাহলে জহিরুল আমেরিকায় গিয়ে এই রোগের চিকিৎসা করতে পারতো। আমরা আজকে এই রোগের ব্যাপারে জহিরুলের বিষয়ে জহিরুলের কাছ থেকে জানবো যে তার কতদিন ধরে সেই রোগে আক্রান্ত, কি কি প্রতিবন্ধকতা তাকে পার করতে হয়েছে। আপনি যদি একটু বিষয়টা বলেন। আমি মূলত হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমি চাঁদপুর পলিটেকনিক্যাল থেকে 2014 সালে ডিপ্লোমা কমপ্লিট করেছি ইলেকট্রনিক্স বিভাগে। এখন আমি 2014 সালে ডিপ্লোমা করার পর পর্যন্ত আমি ভালো ছিলাম, সুস্থ ছিলাম, স্বাভাবিক ছিলাম। এবং ডিপ্লোমা যখন করেছি ওখানে আমি রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলাম, পলিটিক্সের সাথে সম্পৃক্ত ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর পলিটেকনিক শাখার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিটের সাথে আমি দায়িত্ব পালন করেছিলাম, কাজ করেছি। তো যখন হঠাৎ আমি ডিপ্লোমা শেষ করলাম, করার পরে দেখি যে আমার মোটরসাইকেল ছিল, আমি মোটরসাইকেল চালাইতে গেলে বইরা যাই, আমি বার রাখতে পারি না। হঠাৎ এরকম মনে হয়েছে আর কি, অসুস্থ হয়ে যেতে পারে, অনেকটু দূর হইলে আমি হাঁপায় যাই, এরকম ফিল করতেছি আমার ভিতরে। ফিল করার পরে আমি আব্বু আমাকে জানালাম, আমার তখন আব্বু ছিল, আব্বু আমাকে জানালাম যে আমার এরকম মনে হইতেছে। তো ওনারা বলে যে এখন পড়াশোনা শেষ করছে, তারপরে রাজনীতি করছি, বিভিন্ন নানাবিধ কারণে আমি আমার হয়তো এখন শরীর শুকিয়ে যেতেছে, এই অবস্থা। চাকরি বাকরি করলে আমার টাকা পয়সা একটু হইলে সব ঠিক হয়ে যাবে। আমি এটা মাথায় নিয়ে বললাম। পরে 6 মাস যাওয়ার পরে আমি 6 মাস পরে দেখি যে আমার আস্তে আস্তে শরীরের নিশুক্তি হয়ে আসতেছে, শুকিয়ে আসতেছে, শরীর দিন দিন খালি দুর্বল হয়ে আসতেছে। তো হয়ে যাওয়ার পরে আমি প্রথমে ডাক্তার দেখানোর জন্য উদ্বুদ্ধ হয়ে আমি প্রথমে চট্টগ্রাম মেডিকেলে দেখাইলাম। চট্টগ্রাম মেডিকেলে ওখানে দেখানোর পরে ডাক্তাররা বললো যে ঠিকমতো পানি টানি খাওয়ার জন্য, ঠিকমতো খাবার খাওয়ার জন্য, খেলে আমি ঠিক হয়ে যাবো। হ্যাঁ, যত খাবার পানি ঠিক মতো খেতে পারবো। দেখানোর পরে ওখান থেকে চলে আসলাম। আসার পরে আমি আরও 3 মাস পরে দেখি আমার শরীর আরও আস্তে আস্তে শুকাইতেছে, আরও আস্তে আস্তে আমি ঠিক হইতেছি। তারপরে 2014 শেষের দিক দিয়ে আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে এসে ঢাকা ইসলামিক হাসপাতাল, মেডিনোভাতে প্রফেসর আতিক স্যার, অনেকের কাছে আমি এই রোগে শরণাপন্ন হলাম। তো ওনারা ওকে দেখার পর ওনারা বললো যে তখন আমি ঠিকমতো হাত আলগি দিতে পারতাম, সব কিছু করতে পারতাম, মানে এখন যেরকম একদম প্যারালাইসিস হয়ে গেছে ওরকম না, তখন সব কিছু করতে পারতাম। তো ওনারা বললো যে এটা বেশি কিছু সমস্যা না, ব্যায়াম ট্যাম দিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরেও আমি দেখি আস্তে আস্তে কবর নিয়ে আমি ইনজুরি হয়ে যাচ্ছি, আস্তে আস্তে লেয়ার হয়ে যাচ্ছে। 1 বছরের ভিতরে আমার শরীরের কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে। আমার আস্তে আস্তে এই মাসেলগুলো শুকাইতেছে, এগুলো শুকাইতেছে, আপনার হাতের এইগুলো শুকিয়ে যেতেছে। আপনার শরীরে এটা খুলে একটু দেখি, আমরা এটা খুলে দেবো, আর খুলে দেবো। শুকাই গেছে না, খুলে দেবো না, শুকিয়ে বলতেছে। আর যে পিছনের যে হাড়গুলা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তারপর কি হলো? তারপর আমি 2014 শেষে একদম ফাইনালি 2015 হবে এই মুহূর্তে আমি ইন্ডিয়াতে গেলাম। আচ্ছা, ইন্ডিয়াতে যাওয়ার আগে আমি ইয়েতে দেখাইলাম, আপনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে দেখাইলাম ডাক্তারকে। এখানে ঢাকায় না ইন্ডিয়া? ঢাকায়।
আচ্ছা। আমি ঢাকায় দেখালাম। হ্যাঁ। দেখানোর পরে ওনারা কাগজপত্র সব দেখে টেকে বললো যে পরীক্ষা নিরীক্ষা দিল, অনেক পরীক্ষা নিরীক্ষা করাইলাম। ওরা বললো যে ওনারা কোনো রোগ ওরকম করে স্পেসিফিক পাচ্ছে না, মায়োপ্যাথি নামে একটা রোগের কথাই ইয়ে করতেছে, ছিল। পরে আমি ওনাদের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে পরে আমি ইন্ডিয়া গেলাম 2015 সালের আচ্ছা। প্রথম দিন। তো ওখানে যাওয়ার পরে 2015 সালে ওখানে যাওয়ার পরে ওরা আমাকে পরীক্ষা নিরীক্ষা করলো, আচ্ছা। যথেষ্ট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করলো। কোন জায়গায় গেছিলেন? প্রথম গেছিলাম হচ্ছে আমাদের বাংলাদেশে একজন ডক্টর আছে, ওনার বাড়িও কচুয়া আমাদের, ওনার নাম প্রফেসর দুলাল কৃষ্ণ মজুমদার। আচ্ছা। ওনার ভাই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, অনেক প্রবীণ আইনজীবী। আচ্ছা। তো উনি আমাকে দেখে আমার প্রতি খুব ওনার একটা ইয়ে হয়ে গেছে, ভালোবাসা আন্তরিকতা হয়েছে যে তোমার কি হয়েছে, কি সমস্যা, বললো যে আমার ভাই ওখানে আছে, তুমি ওখানে যাও, ও তোমাকে হেল্প করবে। ইন্ডিয়ায় আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ওনারা ইন্ডিয়ার স্থায়ী নাগরিক। আচ্ছা। পরে উনি যে অ্যাড্রেস টিভিটি লিখে দিল, আমি ঠিক ওনাদের বাসায় চলে গেলাম ওখানে। আচ্ছা। যাওয়ার পরে ওনার তার সাথে দেখা করলাম, দেখা করার পরে উনি বললো যে তুমি একটা কাজ করো, তুমি কেপিসি হসপিটালে আসো। কেপিসি? হ্যাঁ, ওখানে আমি বসি, ওখানেও আমার বন্ধু তোমাকে দেখবে। আচ্ছা। কেপিসিটা কি কলকাতায়? হ্যাঁ, কলকাতায়, যাদবপুরে। আচ্ছা। পরে উনি ওখানে আমাকে দেখলো, ওনারা 4-5 জন ডাক্তার আমাকে দেখার পরে কিছু টেস্ট দিল, পরীক্ষা নিরীক্ষা দিল। তো দেওয়ার পরে উনি বললো যে এটাকে আমরা একাডেমিক টেস্ট হিসাবে রাখবো, ডিপ্রেশনটাকে আমাদের লাগবে। হ্যাঁ, পরে ওনারা আমাকে ওখানে একাডেমিক টেস্ট হিসাবে অ্যাডমিশন দিয়ে দিল। বললো তো ডাক্তার রেফারেন্সে গেছি, উনি বললো যে দুলাল স্যার বললো যে জহিরুল তুমি এখানে থাকো, হ্যাঁ ওরা তোমাকে নিয়ে রিচার্জ করবে, দেখবে যে কী হয়, তোমার এটা কোথা থেকে কী হচ্ছে। পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, মাসেলের পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি বললো যে বাবা, আমাকে একজন নিউরোলজিস্ট ডাক্তার দেখালো, তত্ত্বাবধানে ভর্তি করলো, ওনার নাম হচ্ছে পিকে গাঙ্গুলি। হ্যাঁ, উনি দেখানোর পরে বললো যে বাবা ভগবানকে ডাকো, তোমার যে প্রবলেম, এই প্রবলেমে না আমাদের জানার মতো এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নাই। হ্যাঁ, তুমি ভগবানকে ডাকতে থাকো আর আমাদের এখানে থাকো। পরে আমি 1 সপ্তাহ 10 দিন থাকার পরে আমার খুবই হতাশ হয়ে গেলাম। পরে চিন্তা করলাম যে ভ্যালোর যাবো, মাদ্রাস যাবো। পরে ওখানকার ডাক্তারদের সাথে, ওনার সাথেও কথা বলবো, ওখানে যেয়ে লাভ নেই, তুমি এখানেই থাকো। এখানেই থাকবে, এটা তো যে হেড প্রফেসর উনিও মুম্বাই বিভিন্ন জায়গায় বসে, উনি তো বলবেন তোমাকে। পরে আমি বললাম যে বাংলাদেশ চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আর মন ইয়ে করতেছে না। পরে আমি দেশে চলে আসবো। পরে উনি বললো যে ঠিক আছে, তুমি আমাদের সাথে যোগাযোগ রেখো, যদি এই রোগের আপডেট কোথাও কোনো তথ্য পাই আমরা, তাহলে তোমাকে আমরা ডাকবো আবার, ঠিক আছে। পরে আমি দেশে চলে আসলাম। আসার পরে দেশে থাকতেছি প্রায় 6 মাস 7 মাস 1 বছর হয়ে গেল। বাংলাদেশে অনেক জায়গায় বনাজি, ইউনানি, আয়ুর্বেদিক, হারবাল বিভিন্ন জায়গায় গেলাম, দৌড়াদৌড়ি করলাম যে আসলে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট পাই কিনা। দেখি যে না, কোনো ট্রিটমেন্টই পাচ্ছি না, খুবই হতাশার ভিতরে পড়ে গেলাম আর কি। পরে আমি আবার আমার ওই ডাক্তার, যে ডাক্তার এখানে গেছি, ওর ভাই বাংলাদেশে আসছে, ওই যে অ্যাডভোকেট, উনি আসার পর ওনার সাথে দেখা করলাম চাঁদপুর কোর্টে গিয়ে। তারপর উনি বললো যে আমি দুলালকে ফোন করতেছি, ও তো আমাকে এখনো কিছু জানালো না, তোমার কী হয়েছে। পরে আমি বললাম যে স্যার আমার তো বললো যে ট্রিটমেন্ট নাই, খুব কান্না করতেছিলাম। না, সম্ভব না, আমি ওকে বলতেছি, তো ফোন দিল আবার ইন্ডিয়াতে, দুলাল তুই ওর কী হয়েছে। ওরা বললো যে ভাই আমি ওরে আমি ডাকবো, ঠিক আছে, আমি সন্ধান করতেছি। হ্যাঁ, পরে উনি 2000, এর ভিতরে আরেকটু কথা বলে রাখি যে 2008 সালে আমার বাবা দ্বিতীয় একটা বিবাহ করে আমাদের শেষে চলে গেছে। তো মা আছে, মা অসুস্থ, একটা ছোটো বোন আছে। তো নিজেরটা নিজেই চলতেছি আর কি, আমার ওরকম কোনো অর্থনৈতিক মানে কেউ গাইডলাইন্স নাই। আর একটা মামা আছে দূর সম্পর্কে, উনি আমেরিকা থাকে, উনি সহযোগিতা করতেছিলেন, যখন ওনার তত্ত্বাবধানে ইয়ে করতেছিলাম। মূলত যে আমি পড়াশোনা করছি, টিউশনি করেছি, প্র্যাকটিস করছি, যেভাবে চলছি আর কি, সংসার করছি। পরে আমি ওটা বলার পরে আমি বাড়িতে চলে আসলাম। এসে আমি 2-3 মাস খুবই প্যারাশানির ভিতরে সময় কাটছে। পরে আমাকে 2017 সালের শুরুতে 2017 সালের শুরুতে আমাকে বললো তুমি আমাদের এখানে আরেকবার আসো। হ্যাঁ, ভারতে কেপিসি হসপিটালে আমি আবার গেলাম ডক্টরের কাছে, ভিসা টিসা করে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে দেখলো, দেখানোর পরে উনি ডক্টরের কাছে আমাকে পাঠালো, ওনার নাম ডক্টর আম্বাল মন্ডল। হ্যাঁ, উনি কেপিসিতে বসে, ওনার কাছে পাঠানোর পরে আমাকে দেখার পরে বললো যে বাবা আমাদের একটা ট্রিটমেন্ট তো আমাদের এখানে আছে। কোথায় এটা আছে আপনাদের এখানে? উনি বললো যে তুমি ব্যাঙ্গালোর চলে যাও। উনি আমাকে রেফার করে দিল ব্যাঙ্গালোর। হ্যাঁ, রেফার টু ব্যাঙ্গালোর। আর আরেকটা জিনিস আমাকে একটা আমি একটা সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে আমেরিকাতে। সেটা আমেরিকার একজন ডক্টর এইটা নিয়ে কাজ করতেছে সারা ওয়ার্ল্ডের।
এবং অত্যন্ত ভালো। তো ওর কাছে ট্রিটমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল যতটুকু মানে সম্ভাব্য ট্রিটমেন্ট যতটুকু আছে। তা আমি বললাম যে এখন তাহলে আমি কি ব্যাঙ্গালোর যাবো না আমেরিকাতে যাবো? উনি বললো যে তুমি ব্যাঙ্গালোর যাও, ওখানে গেলে ভালো হবে। এরপরে উনি বললো যে আমি রেফার এমডিও করে দিচ্ছি, হ্যাঁ তুমি আগে ওখানে যাও, রেফার করে দিচ্ছি। রেফার লিখে দিল, আমাকে এটা বললো যে আমি তারপরে সাথে সাথে ওখান থেকে ব্যাঙ্গালোর গেলাম। ব্যাঙ্গালোর যায় আমি ব্যাঙ্গালোর নামলাম, নামার পরে ওখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিলাম, যে ডাক্তারের কাছে পাঠাইছি ওনাদের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, 1 সপ্তাহ সময় পেলাম। তো এখান থেকে আমি আবার মানে আমার মন তো মানতেছে না, আমি আবার আসলাম সিএনসিতে, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। আসে এখানেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তো ওই অ্যাপয়েন্টমেন্টটা করছে 20 দিন পরে, আমি মেকানিজম করে দৌড়াদৌড়ি করে ওটা কমে এনে 10 দিনের মাথায় আনছি। হ্যাঁ, আর ওই যে 7 দিন পরে যে অ্যাপয়েন্টমেন্টটা, ওই অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে আসছে। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড মেন্টাল হেলথ সায়েন্স ইনস্টিটিউট, ব্যাঙ্গালোরে। বেঙ্গল। তো ওখানকার ডক্টররা আমাকে প্রথম প্রাইমারি ডক্টররা দেখলো, দেখার পরে ওনারা আস্তে আস্তে উপরে আস্তে আস্তে উপরে করে ওনারা একদম নিউরো সায়েন্স ইনস্টিটিউট ব্যাঙ্গালোর, যেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নিউরো জন্য এটাই। ওখানে সবাই যাও, পাকিস্তানি, চায়না, বিভিন্ন দেশের পেশেন্ট আছে। পরে ওখানে হেড প্রফেসর এই নালিনী ম্যাডাম, নালিনী, হ্যাঁ, উনি আমাকে দেখলেন, দেখা বললো যে বাবা তোমার বসলো বিষয়, উনি ওনার একটা রুম আছে, ওখানে নিয়ে গেলো, সরাসরি ওখানে নিয়ে গেলো। তো আমি খুব কান্না করতেছিলাম, আগেও আপসেট ছিলাম যে ট্রিটমেন্ট নাই, এখন কী হয় জানি না। তা আমি যখন উনি বলছে যে ব্যাঙ্গালোর আমার এখানে ট্রিটমেন্টটা হওয়ায়, তখন আমি খুব হোপফুল হয়ে গেলাম, আশাবাদী হইলাম। পরে আমি ওকে বললো যে বাবা তোমার এই রোগটার নাম হচ্ছে ফেসিও স্ক্যাপুলো হিউমেরাল মাসকুলার ডিস্ট্রফি, একটু সংক্ষেপে বলে FSHD। হ্যাঁ, আচ্ছা বাবা তুমি কি আমেরিকা যেতে পারবা? আমি বললাম যে ম্যাডাম আমেরিকা তো আমাদের দেশে অনেক দূর, আর আমেরিকা তো ভিসাও পাওয়া যায় না, আমাদের দেশে খুব টাফ। না আমি লিখে দেবো, তুমি একটু যদি পারো আমেরিকা থেকে একটু ঘুরে আসো। হ্যাঁ, আমেরিকা থেকে ঘুরে আসো, আমি তোমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, একটা লেটার দিয়ে দিচ্ছি। আমার বন্ধু আছে সেখানে, আমার বন্ধু আছে, উনি আমেরিকান ডক্টর, নিউ ইয়র্কে থাকে, ওর কাছে একটা চিঠি লিখে দিল। আর ওনাদের যে পেইড আছে, ওনাদের মেডিকেলের পেইড, উনি আমাকে হেড অফিসে পাঠালো একটা ম্যাডাম দিয়ে, 2 নার্স দিয়ে, কাউকে ধরে নিয়ে যাও। ওখানে নিয়ে বললো যে তোমার পাসপোর্ট নাম্বার দাও, তোমার সব কিছু দাও, দিয়ে উনি রেফার টু আমেরিকা লিখে, ইউএসএ লিখে, এবং আমি যাতে ভিসা পাই সর্বোচ্চ সুবিধা যাতে আমাকে সরকার এবং এম্বাসি দেয়, এই জন্য সে লিখে দিয়ে বললো যে এটা তুমি দেখাইলে তোমাকে ভিসা দিয়ে দিই। হ্যাঁ, পরে আমি ওনার সাথে বাঙ্গালোর আমার জন্য দোয়া করেন। উনি তো ওখানে ওই হিন্দি ভাষা কথা বলা লাগে, ইংলিশে কথা বলে, আমি ওই স্পোকিং করছিলাম ইংলিশে। তো ওনার সাথে বললাম, দোয়াটা নিয়ে চলে বেরিয়ে আসলাম। আইসা বললাম যে আসছি যেহেতু ক্রিশ্চিয়ান মেডিকেলগুলো আমেরিকানদের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তাদের ওখানে একটু দেখাই। পরে কাগজ 2টা তো তাদের সব কাগজপত্র নিয়ে নিলাম, নিয়ে আমি আবার সিএমসিতে দেখালাম। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, অ্যাপয়েন্টমেন্টটা দেখানোর পরে ওখানকার ডক্টর কেভিন জন, উনি আমাকে বললো, উনি সব কাগজপত্র দেখার পরে বললো যে না, এভরিথিং ইজ রাইট। হ্যাঁ, নালিনী যেটা দিয়েছে এটা রাইট, মাস্ট গো, তুমি চলে যাও। আমি তো বললাম যে আপনি তাহলে আমাকে একটু লিখে দেন, তাহলে আমার জন্য একটু বলো, আমি লিখে দিচ্ছি। উনি আবারও দিল, লিখে দেওয়ার পরে আমি ওখান থেকে আমি বাংলাদেশে চলে আসলাম। আসা প্রথমে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে গেলাম। যে আমি বললাম যে স্যার ওখানকে নিউরোলজি যে সিরিয়াল আছে ওখানে দেখালাম। দেখানোর পরে উনি বললো যে আমাকে বললো যে কাগজপত্র সব দেখালাম। হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ থেকে আমরা উনি মেডিকেলের সব কাগজপত্র আগেও তো অনেক ওখানে দেখাইছি। উনি বললো যে হি নিড ফার্দার বেটার ট্রিটমেন্ট ইন ইউএসএ। আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো না। ওখান থেকে আমি চলে আসলাম। আসার পরে আমি সব কাগজপত্র যা আছে, ওই আমার একটা মামা ওখানে আছে, ওর সাথে যোগাযোগ করলাম। ওরা ওই যে ডাক্তার বন্ধুর কথা বললো, ওনার কাছে আমি সব কিছু পাঠাইলাম। পাঠানোর পরে উনি আবার ওই যে ডক্টরের কাছে আমাকে যেখানে রেফার করছে ওখানে উনি কাগজপত্র সব সেন্ড করলো। সেন্ড করার পরে 1 সপ্তাহ পরে আমাকে ওই মেডিকেল থেকে, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার মেডিকেল সেন্টার নিউ ইয়র্ক, এবং ওই মেডিকেলের নিউরোমাসকুলার ডিজিজ রিসার্চ সেন্টার, ওখানকার ডিরেক্টর ডাক্তার রামি তাওয়াল, উনি এমডি FDA। হ্যাঁ, তো উনি আমাকে ওখান থেকে কল করলো। কল করলো, প্রথম PS কল করলো, বললো যে আমাদের বাংলা ভাষায় কথা বলতেছি, বিদেশি নাম্বার টেলিফোন করলো, রিসিভ করলো। তোমার নাম জহিরুল? আমি জি আমার নাম জহিরুল। তুমি কি মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত FSD-তে ফেসিয়াস কা? বললাম জি জি জি। তোমার বাসা কোথায়? আমি বললাম ঢাকাতে। তো পরে দেখি আমার মামাটাও লাইনে আছে, মামাটাও আছে লাইনে।
উনি বললো যে জহির তোর যা যা বলা দরকার লাগে ওনার সাথে বল, ভুল বলবি না, ঠিক আছে? উনি আমাদের দেশেরই, ওখানকার এই হাসপাতালে উনি দুবাসী, ঠিক আছে? ডাক্তার তাকে বলছে যোগাযোগ করার। পরে আমি ওনাকে সব কিছু বললাম যে হ্যাঁ তোমার পাশে বাড়ি কোথায়, উনি সব জানার পরে তুমি এখানে আসতে চাও? আমি জি হ্যাঁ আমি আসতে চাই। আমি বললাম যে আমি তো আসতে চাই, এখন আমার তো এখনো ভিসা হয়নি, ঠিক আছে? ভিসা হয়নি, আমি এখন কীভাবে আসবো? পরে বললো যে ঠিক আছে, ভিসা হয়তো কতদিন লাগবে তোমার? আমি বললাম যে মিনিমাম 3 মাস 4 মাস তো লাগবেই। হ্যাঁ, আমি তাহলে আমাদের এখানে যে ডক্টর তোমাকে দেখবে ওনার নাম ডাক্তার রাবিত আওয়াল, হ্যাঁ, উনি এখানকার হেড, উনি প্রত্যেক বুধবারে বসে, তুমি ওনার কাছে আসলে উনি তোমাকে দেখবে। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে আপনার 3 মাস পরে বা 4 মাস পরে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন, ঠিক আছে? উনি বললো যে ঠিক আছে, 3 মাস পরে 4 মাস পরে উনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিল। তখন হচ্ছে আপনার সেপ্টেম্বর 2017, সেপ্টেম্বর 2017 অ্যাপয়েন্টমেন্ট দিল। উনি বললো যে তোমার পাসপোর্ট নাম্বার, তোমার নাম, তোমার ঠিকানা কোনো কিছু যাতে ভুল না হয়, তাহলে কিন্তু অ্যাম্বাসি গ্যাদারিং করবে, ঠিক আছে? সব কিছু তুমি লেখা আমার একটা মেল পাঠাও, সুন্দর করে লেখা একটা মেল পাঠাও। পরে আমি একটা সুন্দর করে লেখা আমি টাইপ করে একটা মেল নাম্বার আমাকে দিল, বললো আমার মেল অ্যাড্রেস দিল, আমি অ্যাড্রেসে সব কিছু পাঠাইলাম। পাঠানোর পরে 1 সপ্তাহ পরে ডক্টর আমাকে আবার বললো যে জহিরুল আমার কাছ থেকে সব ডক্টর দিয়ে সে সব কাগজপত্র চাইলো, মানে ইন্ডিয়াতে যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তারা যত রেফার করছে, বাংলাদেশ সব ইনক্লুডেড যত কাগজ আমি সব স্ক্রিনিং করবো। করে আমার খালি টোটাল বডি, বলে যে খালি বডি দেওয়ার জন্য টোটাল বডি শর্ট প্রিন্ট করে বডির ছবি দিল, বডি ইয়া করে আমি একসাথে উনি পাঠাইলাম। উনিগুলো পাঠানোর পরে রাবিত আওয়াল 1 সপ্তাহ পরে আমাকে মেল করলো যে আই এম কনফার্ম দ্যাট ইউর মাসকুলার ডিস্ট্রফি FSD, তারা রোগটা নিশ্চিত করলো, তোমার পরীক্ষা নিরীক্ষা এভরিথিং ইজ ওকে, ঠিক আছে? এবং আমি খুবই আনন্দিত তোমাকে পেয়ে। হ্যাঁ, ওই মেলগুলো আমার কাছে সেভ করা আছে। হ্যাঁ, আমি খুব, তুমি কি আমার এখানে আসতে এখন ইন্টারেস্ট আছো কিনা? আমি আসতে চাই, আমি খুব ইন্টারেস্ট, আমি বাঁচতে চাই, জাস্ট দেখি আমাকে একটু বেঁচে থাকার সুযোগ করে। তখন সে বললো ওকে ফাইন। তখন আমি বললাম সে আমাকে একটা ইনভাইটেশন লেটার পাঠাবো। হ্যাঁ, হসপিটাল থেকে ডাক্তার রাবিত আওয়াল একটা ইনভাইটেশন দিল, বললো যে এই লেটারটা, হ্যাঁ, নিজে লেখা দিল যে এটা তুমি অ্যাম্বাসিতে শেষ করলে শুক্রবার, এটা তোমার ভিসার জন্য সহযোগিতা করবে, ঠিক আছে? এটা দিয়ে দিল। দেওয়ার পরে আমি এখন তো আমার ডাক্তার বাংলাদেশি ইন্ডিয়ান ডাক্তারদের রেফার আছে, ওখানকার ডাক্তারের ইনভিটেশন আছে, কারণ আমার অর্থ প্রয়োজন হবে, টাকা পয়সা লাগবে। যেহেতু আমার বাবা মা নাই, বাবা নাই, মা আছে সুস্থ, আর আমারও ওরকম অর্থ সামর্থ্য নাই। তা আমার যে মামা, তার সাথে আমি কথা বললাম যে মামা আমাকে চিকিৎসার জন্য আপনি টাকা, এই অবস্থা। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে আমি যেহেতু পলিটিক্স রাজনীতি করতাম, আমি আমাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর স্যারের কাছে গেলাম। উনি আমাকে চিনি, এবং আমি যে 2বার ইন্ডিয়া গেছি, এই 2বার ইন্ডিয়া যাওয়ার সময় আমার মহিউদ্দিন খান আলমগীর কোচে উপজেলা আওয়ামী লীগ তারা আমাকে হেল্প করছে। তার একটা ফান্ড দিয়েছে 70,000 টাকা, এবার 50,000 টাকা ওরকম করে আমি গিয়েছি। আমি যাওয়ার সময় আমি স্যার সাথে দেখা করলাম, স্যারের অবস্থা এখান দিয়ে আমাকে একটু দেখেন। তো দেখার সময় স্যার বললো যে স্যার বললো ঠিক আছে, আমি অ্যাম্বাসিতে একটা চিঠি করে দিচ্ছি, ঠিক আছে? চিঠি করে আমি লিখে দিচ্ছি, এই চিঠিটা তুমি অ্যাম্বাসিতে শুরু করবা, আর তোমার যে মামা আছে তার সাথে আমি কথা বলবো। মামার সাথে উনি কথা বললো যে আসেন ভাই, আপনি একটা কাজ করেন, আপনি ওখানে রোটারি করে একটা লেটার পাঠান, আপনি ওখানে গেলে তার সব খরচ বহন করবেন, হ্যাঁ, আর আমি এখান থেকে বাংলাদেশ থেকে দেখতেছি। পরে এরকম করে এটা রেডি করে দিল, দিয়া ওখান থেকে একটা লেটার পাঠালো। পাঠানোর পরে আমি অ্যাপ্লিকেশন করলাম, ইন্টারভিউ ডেটের জন্য দাঁড়াইলাম। প্রথম ইন্টারভিউ ডেট কত সালে? এটা 2017 সালে। 17 সালের 3 সেপ্টেম্বর দিতে গেলাম। অফিসার, আমি দিতে গেলাম, অফিসার বললো যে আপনি কেন যেতে চান? প্রথমে আমি ইংলিশে বলতে চাইলাম, উনি দেখি খুব ভালো বাংলা বলতেছে, ঠিক আছে? আমি বললাম যে আমি চিকিৎসার জন্য যেতে চাই। কি আপনার কী রোগ? আমি বললাম যে দিস ইজ ভেরি রেয়ার কেস ইন দ্য ওয়ার্ল্ড, this is the muscular dystrophy, not a single muscular dystrophy, the facies, scapulohumeral muscular dystrophy that are only for chance in the United States, Newark, Rochester Medical Center. So already Dr. Rabiत Aওয়াল contact for me, and she sent me one special letter. Thank you, okay, no problem. আপনার চিকিৎসার খরচ কে দিবেন? বললাম যে আমার চিকিৎসার খরচ বাংলাদেশ থেকে আমাকে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, উনি হ্যান্ড মানি, পকেট মানি, এভরিথিং যা লাগে, এবং উনি লিখিয়ে দিয়েছেন লেটারে, ট্রাভেলস খরচ করে দিয়ে দিবে, হ্যাঁ, এবং আমি দেশে ফিরে আসবো এই অপারেশন উনি আমার পিটি দিয়েছে, আর ওখানে আমার মামা আছে উনি দিবে। যে ডক্টর খানের আমাদের এক্স হোম মিনিস্টার ছিল, ওনার লেটার লাগবে না, দেখানো লাগবে না।
আমি বললাম আমার মামা ওখানে কী করে, বললো যে ড্রাইভিং করে। আচ্ছা, আপনার বাবা মা আছে? আমি মানে সবসময় চিন্তা করতাম যে সত্যের সবসময় জয় হয়, আর এম্বাসির অত পেঁয়াজ বসে আমি বুঝতাম। বাবা বলছে, আমি বললাম যে আমার বাবা মা আছে, বাবা আজ থেকে অনেক আগে বিবাহ করে চলে গেছে আছে, আর মা হচ্ছে অসুস্থ। ওরা কিছু করে? আমি বলছি যে ওরা কিছু করে না। 40 সেকেন্ড পরে উনি বলে, স্যার সব আপনাকে কোয়ালিফাই করা যাচ্ছে। সঙ্গে সঙ্গে বলে তখন কাগজ দিয়ে দিলে আমি তো খুব কান্নাকাটি করতেছি প্রথমবার। চলে আসলাম, এসে আমি স্যারের সাথে যোগাযোগ করলাম, স্যার এই অবস্থা, আমি এখন কী করবো স্যার, আমার তো আমি তো বাঁচতে চাই স্যার। উনি বললো যে এরকমই করে, ওরা আসলে এরকম করে, তুমি আমার দাঁড়াও, ঠিক আছে আমার দাঁড়াও, আমি 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 বলে দেবো এম্বাসিতে দেখছি। তো উনি ওনার এক ফ্রেন্ড আছে, নাম হচ্ছে ফরেস্ট কুকসন। আচ্ছা, ফরেস্ট আচ্ছা, ওনার নাম ফরেস্ট কুকসন। উনি ওনাকে মাধ্যমে বলবো, যা দ্বিতীয়বার আমি আবার ওখানে দাঁড়ালাম। দ্বিতীয়বারটা কত সালে? এটা এই 17তেই, মানে দ্বিতীয়বার আমি 25 দিনের মাথা আবার দাঁড়ালাম। আচ্ছা, হ্যাঁ, এবং আমি ডাক্তারকে জানাইলাম যে আমার ভিসা হয়নি। আচ্ছা, ডাক্তার বললো যে ডোন্ট ওয়ারি, ঠিক আছে, হ্যাঁ পরে ভিসা হয় নাই। তো আমার যে 3 তারিখ আমার ইন্টারভিউ, আমার 11 তারিখে ছিল অ্যাপয়েন্টমেন্ট, তাই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। ডাক্তারই আমাকে আবার মেল করছে, তুমি আসতে পারতেছো? পরে আমি বলছি যে আমি ভিসা পাই নাই। তো উনি আমাকে বলছে আমার কবে তুমি আসতে পারো? আমি বললাম যে আমাকে আবার 3 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট, আমার সময় ধরে নিতেছি। দেওয়ার পরে উনি ওটা বললো, বলার পরে আমি ভিসার জন্য আবার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে টাকা টুকু জমা দিয়ে দাঁড়ালাম। একজন অফিসার আমাকে, উনি যাওয়ার পরে আমি আগে নিয়ত করছি সব খুলে দেখাই দেবো, উনি বুঝতেছেন আমাকে, বিলিভ করতেছেন। তা আমি 7 মাস খুলবো, উনি বলতেছে আপনি 7 খোলা লাগবে না। বললো যে আপনি কোথায় যাবেন? আমি বললাম যে আমি চিকিৎসা করার জন্য যাবো। হ্যাঁ, আপনার টাকা পয়সা কে দিবে? আমি বললাম যে আমার টাকা পয়সা আমি, আমার মামা এবং আমার এমপি। আপনার বাবা মা কী করে? আমি বললাম যে আমার বাবা মা তো বাবার সাথে আমাদের সম্পর্ক নেই, তবে বাবা সিজনারি বিজনেস করে, আলু করে গম করে আর কি, বললি আর মানে সিজনের সময় ওনার 1 লাখ টাকা ইনকাম থাকে, সিজন না থাকলে 10,000 টাকা থাকে না। আর মা কিছু করে না, সরি বিজনেসের জন্য করে। এবার আমি দিয়ে বলি, মানে আমি থেকে বেরিয়ে গেলাম, আমি আর কিছু বলি নাই। বলার পরে আমি কিছু কনসালটেন্সির সাথে যোগাযোগ করলাম যে আসলে কী সমস্যা, কীভাবে দিতেছে না। এবার যা করলো, তো পরে বললো যে আমেরিকা থেকে যদি স্পন্সর করে তাহলে আমার ভিসা হয়ে যাবে। আমার মামা যে লেটার দিয়েছে, লেটারে ওনারা সন্তুষ্ট হচ্ছে, ঠিক আছে, আমাকে স্পন্সর করলে আমাকে ওরা ভিসা দিয়ে দেবে। আর মামার সাথে যোগাযোগ করলাম, মামা আমাকে আপনি স্পন্সর করুন। হ্যাঁ, স্যারেরও জানাইলাম, বলো হ্যাঁ স্পন্সর করতে বলো, ঠিক আছে। তারপরে আমি মনে করলাম উনি আমাকে স্পন্সর করবো। ওনাদের আমেরিকান ইউএস হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস, যেটা I-130 ফর্ম, একটা ফর্ম আছে, ওটা ফিল আপ করে ওনার আয় ব্যয়, কত টাকা আয়, কত টাকা ব্যয়, ইনকাম সোর্স, এভরিথিং যা আছে সব কিছু নিয়ে আমাকে এখানে পাঠাই, ট্যাক্স ফাইলমেন্ট সব কিছু ব্যবহার করে পাঠানোর পরে বললো যে তুমি এটা নিয়ে দাঁড়াও, এবং বিষয় হয়ে যাবে। সাইমন সেন্টারে বা যারা যারা কনসালটেন্সি করে আমি পার্সোনালি আমাকে বলবো আর কি। আমি ঠিক করলাম, দিয়ে আমি এগুলো সব কিছু দিয়ে আবার দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে অফিসার তা আমি এবার চিন্তা করছি আমি একটু যাই গিয়ে যে এবার আমার বিষয় হয়ে যাবে। তা আমি যাওয়ার পরে আমি ওনাকে বললাম, উনি আমাকে বললো যে বাবা আপনি কেন যেতে চান? আমি যে আমি চিকিৎসার জন্য যেতে চাই। এবার বললো যে আমি আপনার সাথে আমাকে কথা বলতে চাই। হ্যাঁ, আমার এই যে এই রোগটা একমাত্র আপনাদের এখানে ইউনিভার্সিটি অফ রচেস্টার মেডিকেল সেন্টারে রিচার্জ করে, এবং ওয়ার্ল্ডে একমাত্র তারা এটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে। এছাড়া আমার কোনো চান্স নাই। অন্য কোনো দেশে যদি চান্স থাকতো, আমেরিকা, যারা লন্ডন, সিঙ্গাপুর, এখানে সেখানে তাহলে আমি সেখানে যেতে পারতাম, কিন্তু একমাত্র আপনাদের এখানেই চান্স আছে, এবং পৃথিবীর কোথাও এটা ট্রিটমেন্ট নাই। ওরাই একমাত্র এটা নিয়ে কাজ করতেছে, এবং ওরাই ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, পসিবল ট্রিটমেন্ট করতেছে। তো বললো ওকে ফাইন, আপনার খরচ কে দিবে? আমি বললাম যে আমার মামা, উনি ইউএস সিটিজেনশিপ, ইউএস হোমল্যান্ড সিকিউরিটি, আপনাদের I-130 ফর্ম, মামা যেভাবে বলছে আর কি, ওখানে আইনজীবী যেভাবে বলে দিচ্ছে I-130 ফর্ম পূরণ করে পাঠানোর জন্য পাঠাইছি, যে আপনি একটু কাইন্ডলি দেখেন। উনি বললো যে ঠিক আছে। 30-40 সেকেন্ড পরে বললো যে সরি স্যার, আপনাকে ভিসার জন্য কোয়ালিফাই করা যাচ্ছে। আমি এটা বলার পরে আমার চোখের পানি অটোমেটিক চলে আসছে। পরে আমি বললাম যে হোয়াট ক্যান প্রবলেম, আমাকে বলেন না আপনি কী প্রবলেম। আমি বুঝলাম না, আমি তো বাঁচতে চাই, আই ওয়ান্ট টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলতেছি, ও যে সরি আমরা সরি বলে পরে আমি চলে আসলাম। আসার পরে আমি খুবই হতাশার ভিতরে ঘুরে গেলাম। 3 বার দাঁড়াইলাম, মামারে জানালাম, মামা বললো যে এখন আর কী করবো, আমার এখান থেকে তো যা যাবো আমি দিয়ে দিলাম পরে।
তারপরে আমি কি করবো, আমি হতাশা করে গেলাম। পরবর্তীতে আমি পত্রপত্রিকায় দ্বারস্থ হওয়ার চেষ্টা করলাম। আপনার আমি শুনলাম বাংলাদেশের কোন কোন পত্রপত্রিকা আপনাকে নিয়ে নিউজ? আমাকে নিয়ে ইতিমধ্যেই এশিয়ানিস, ডেলি এশিয়ানিস, তারপরে সমকাল, ইত্তেফাক, তারপর হচ্ছে আপনার এই সোনালী খবর একটা পত্রিকা আছে, তারপরে অনলাইনে কয়েকটা। আচ্ছা, এইসব পেপার পত্রিকায় আপনাকে নিয়ে নিউজ করার পর আপনার সরকারের উচ্চ পর্যায়ে থেকে কোনো রকম সহযোগিতা পাবেন? না, সরকারের উচ্চ পর্যায়ে এই নিউজগুলো হওয়ার পরে, এই নিউজগুলো আমি কালেক্ট করার পরে আমি আবার বাংলাদেশে, আমি যদি রাজনীতি করতাম, আমি আবার সেন্ট্রাল ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছে গেলাম। তখন সোহাগ ভাই ছিল। আচ্ছা, ওনার কাছে যাওয়ার পরে ওনাকে দুই দিনে পাওয়া যায় না, যেমন জন্মগ্রহণ শ্রম দেওয়ার পরে আমি ওনাকে পাইলাম। তারপর বললাম যে ভাই, আমি আপনার কাছে আসছি, আমি এই অবস্থা, আপনি আমাকে মাননীয় নেত্রীর কাছে, আমার আপার কাছে নিয়ে যান, উনি তো মাদার অফ হিউম্যানিটি, আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্রতম কর্মী হিসাবে আমার বিশ্বাস যে আপা আমাকে একটা ব্যবস্থা করে দেবে। বললো যে তোমার কি সমস্যা? বলে ওনার কাছে যে ডাক্তার থাকে আমি তো জানি না, উনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন ডক্টর এবং হচ্ছে মিরপুরের, আরেকজন হচ্ছে ঢাকা মেডিকেলের ডক্টর, ওনারা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি দায়িত্বে আছেন ইউনিটের। ওনারা বললো যে ওর কি সমস্যা দেখো, ঠিক আছে। ওনার সব কাগজপত্র খুলে টুলে দেখলো, দেখার পরে উনি বললো যে ভাই, ওর তো এই চিকিৎসাটা আমেরিকা একটা রিসার্চ সেন্টার ওরা করতেছে, এখন ওরা তোকে ওরাও নিতে চাইতেছে, সেও যাইতে চাইতেছে, কিন্তু ভিসা জটিলতার কারণে সে পারতেছে না, ওর চান্স খুব কম, প্যারালাইসিস হয়ে যাবে। এটা লিখিত ডাক্তারও, কারণ ডাক্তারও লিখে দিছে, এটা সর্বশেষ পরিণতি হয়েছে 31-এর পরে প্যারালাইসিস, বুঝছেন। তো বলা ব্যাগুলো তো আমরা তো, তোরা কি করো, তোরা যদি করতে পারো এসে বলা আচ্ছা ঠিক আছে, এখন তোমার কি করতে হবে। পরে জাকির বেবিরা আসলো শুক্রবারে বদর ক্যান্টিনের সামনে, পরে বসার পরে উনি বললো আচ্ছা আমি দেখতেছি। জাকির সব জানার পরে বাইরে বলার পরে বাইরে বললো যে আমি দেখতেছি। দেখার পরে উনি বললো, উনি ফোন দিল সারিয়া বাইরে পররাষ্ট্রপতি মন্ত্রী, উনি পায় নাই। পরে এর ভিতরে পরের দিন আমার মা মারা গেছে, মা ছিল, মা মারা গেছে। মা মারা যাওয়ার পর আমি দেশে চলে গেছি। তো বাইরা যে দিনের দায়িত্ব দিচ্ছে ডাক্তার, ওনারা আমার সাথে যোগাযোগ রাখতেছে, ওনারা বলতেছে তুমি তোমার আমার জাফর কামন শেষ করে তোমার তো বাঁচতে হবে, তুমি চলে আসো ঢাকাতে, বাইরে তুমি ব্যবস্থা করবে। তো পরে বাইরে আমি আসছি, আসার পরে কয়েকটা কোর্ট আন্দোলনে অনেক ঝামেলা জমেলা আর পাই নাই। 15 দিন পরে আমার বাইরে পাইছি, আর ভাই বললো যে ঠিক আছে আমি দেখতেছি। পরে উনি টেলিফোন দিল শাহরিয়ার আলম এমপি ভাইয়ে, দিয়ে বললো যে ভাই আমার ছাত্রলীগ নেতা এই অবস্থা, এই এখন ভিসা হচ্ছে না, এখন ওরে আপনার একটু সহযোগিতার প্রয়োজন। এটা বলার পরে ভাই আমাকে সাথে সাথে ডক্টর দুজনকে দিয়ে মন্ত্রণালয়ে পাঠাইলো, শারীরিকভাবে পাঠাও। ওনারা পাঠানোর পর আমি সব কিছু নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে শারীরিকভাবে আসলো, মন্ত্রণালয়ের ডিরেক্টর আসলো, ওরা দেখে আমাকে দেখলো, দেখার পরে সব দেখার পরে বললো যে কাগজপত্র দেখলো, বললো যে ফিনান্সিয়াল সব দেখার পরে বললো এভরিথিং ইজ রাইট। শারীরিকভাবে বললো যে অ্যাম্বাসিডারকে আমার পার্সোনাল মেল থেকে মেল করো, ওর চিঠি করো, মন্ত্রণালয় থেকে চিঠি করো, আমার পার্সোনাল মেল থেকেও চিঠি করো, ইউ শুড মাস্ট নিড ইট ফ্রম দ্য ভিসা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 6 মাস 7 মাস হবে। পরে বলার পরে আমাকে বললো যে ঠিক আছে তুমি যাও, আমরা করতে দেখতেছি। একদিন যেদিন বলছে পরের দিন সকালবেলায় আমাকে বাইরে ডিরেক্টর আমাকে টেলিফোন দিলে, আমার সব রাখছে এবং এই পেপারসগুলো ওনারা দেখাইছি ডিরেক্টরে। সে নিজের উনি নাদিম ভাই খুব ভালো করে লিখছিল। তো দেখানোর পরে ওনাকে দেখানোর পরে উনি আমাকে বললো যে একদিন পরে উনি বললো যে তুমি আধা ঘন্টার ভিতরে একটা অ্যাপ্লিকেশন করে একটা নাম্বার দাও, আধা ঘন্টার ভিতরে লাগবে। ওই ডাক্তার বাইরেও শুনতে বাইরে, ডক্টর শুনতে বাইরে বলতে বলে ওকে নিয়ে আমার মন্ত্রণালয়ে আসা, আধা ঘন্টার ভিতরে আমরা 4টা বাজে আবার চলে যাবো যুক্তরাষ্ট্রে, হ্যাঁ আমাদের প্রোগ্রাম আছে। তো ওনারা মন্ত্রী চলে যাবো, তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে সাথে সাথে সব কিছু আমি আবার দিলাম। দেওয়ার পরে আমি 4টা বাজে দেওয়ার পরে দেখলাম একটা লেটার আমাকে দিল মিনিস্ট্রি শারীরিক পেডে। লেটারটা দেওয়ার পরে বললো যে তুমি ইন্টারভিউ ডেট কবে করছে, বললাম যে আমার, তখন বললাম যে আমার 2017 তো ডিসেম্বর জানুয়ারি 2018 25 তারিখ জানুয়ারি ইন্টারভিউ ডেট করছে। ঠিক আছে ওকে তুমি ফিক্স করো, বেস্ট অফ লাক। তারপরে আমি তো দেখলাম যে ভিতরে দীপকের কাছেও গেছিলাম, যে আমাদের উনি আমাকে চিনে, আমি চাঁদপুরেও দীর্ঘদিন ছিলাম, একটা হাই স্কুলে শিক্ষকতাও করেছি আমি 1 বছর। তো আপা চিনে, তো আপার কাছে গেছি, আপাও একটা চিঠি দিয়েছিল। তো পরে আমি বললাম যে চিঠি দিয়ে কী হবে, ওরা তো কিছুই কোনো ইয়ে করে না। তা আমি আর বুঝতে পারিনি। তো পরে আমার সাথে যে পরিচিত ছিল, উনি বললো যে বোকা, উনি এই অ্যাম্বাসিডারে যদি ভিসা না দেয় তোমাকে, তাহলে কেন দেয় না এই কারণটাও এখানে বলতে হবে। তোমার কাগজ যদি না দেখে এই কারণটাও বলতে হবে, ঠিক আছে যে কেন কাগজ দেখে নেই, তুমি যাও, তুমি মুখে সাহস সাথে যাও। পরে আমি সবাই জানালাম ওকে ভাই তোর জন্য দোয়া করি, তুই যা জানাইস আমাকে কী হয়, ঠিক আছে। পরে আমি ইন্টারভিউ দিতে গেলাম,
তো 3বার দিছি। চতুর্থবার যখন আমি গেটে গেছি, গেটে যাওয়ার পরে উনি বলতেছে আপনার নাম জহির? জি। আপনি আমার সাথে আসুন। হ্যাঁ, তো আমি উনি আসা বলছে, আমি বলছি যে না আমাদের চিঠি মিঠি পাঠাইছে, মনে হয় এবার একটা কিছু হইতে পারে ইনশাল্লাহ। উনি আমাকে নিয়ে আমাকে একটা ডেস্কে এক জায়গায় বসাইলো, পাসপোর্টটা নিল, দেখি উনি থেকে নিচে থেকে একটা কাগজ বের করলো, বের করে দেখে পাসপোর্টটার সাথে কাগজের সাথে মিল আছে, আমার নামটা লেখা আছে ইন্টারভিউ সহকারে। পরে উনি বললো যে সিভিল সার্ভিস ম্যাডামকে বলেন যে জহিরুল আসছে। হ্যাঁ, বলতে যে 11 নম্বর কাউন্টারে পাঠিয়ে দেন, ওখানে ওনার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে, ওখানে উনি বসবে, তারপর ওনার এটা আস্তে আস্তে হবে। হ্যাঁ, ওনাকে বসতে হবে, আপনি 11 নম্বর কাউন্টারে পাঠান, আমি রিসিপশনের লোক পাঠাচ্ছি। তখন আমি বলছি যে আমার বিষয় একটা মানে আমি মনে একটা আশা আমার ভিতরে হয়ে গেছে যে বিষয় হয়ে যাবে। আমি গেলাম, যাওয়ার পরে উনি ভদ্রমহিলা অনেকগুলো কাঠ গোলানো ঝোলানো, উনি আসলো, উনি জরুরি সব আপনি আসছেন? জি ম্যাডাম আমি আসছি। আপনি একটু কাইন্ডলি 1 নম্বর কাউন্টারে যান, ওখানে একটা চেয়ার আছে, আপনি বলবেন আমি আসতেছি ওখানে। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে ওখানে একটা চেয়ার নিয়ে আসলো, ওখানে চেয়ার এরকম বসলাম। বসার পরে উনি আসলো, আশা বললো কেমন আছেন? জি হ্যাঁ ভালো আছে, আমি বাংলাদেশি। আপনি ওখানে যাবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু পাসপোর্টটা দেখতো। যেভাবে উনি কাজ করলো, করার পরে অনেকক্ষণ পরে একজন অফিসার আসলো, উনি গেলো, যে বললো আপনি বসেন আমি আসতেছি। অফিসার নিয়ে আসলো, ওনাকে আমি 3বার ইন্টারভিউ দিয়েছি, 12টা উইন্ডোতে, একটা উইন্ডোতে দেখিনি। উনি আমাকে দেখলো, আশা করে বললো মিস্টার জহিরুল হাওয়ার কেমন আছে, সে জিজ্ঞেস করলো। ওকে ফাইন, তোমার পাসপোর্টটা আবার দাও। দিলাম। বলার পরে উনি একটা পিছনে একটা অফিসার আসলো, বললো আপনার সব কাগজপত্র দেন, যত কিছু আছে। তা আমি বললো এতদিন কাগজপত্র দেখতেই চায় না, এখন বলতে সব কাগজপত্র দাও, তাহলে তো ইনশাল্লাহ একটা বিশাল হওয়ার সম্ভাবনা আমার মনে হয়ে যাবে। মন্ত্রী চিঠি দিয়েছে। পরে উনি সব কাগজপত্র বারবার করে খালি দেখতেছে আর খালি কম্পিউটার টিপতেছে। বললো যে তোমার গন্তব্যটা কোথায় বলো তো বাবু ওখানে? তাই আমি বললাম যে আমি ইউনিভার্সিটি অফ রচেস্টার মেডিকেল সেন্টার, সেটা হচ্ছে রচেস্টার, নিউ ইয়র্ক 14642। হ্যাঁ, এলিভেটিভ ইউনিয়ন 673, বক্স নাম্বার হচ্ছে 601, রচেস্টার। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। এবার বললো তোমার রোগের নামটা কি? ফেসিও স্কাপোলো হিমেরাল মাস্কুলার ডিস্ট্রফি। বললাম ওকে। পরে বললো যে ঢাকাতে কোথায় থাকো? বলতেছে অফিসার বলতেছে। উনি অফিসার ওনাকে বলে, উনি আমাকে বলে, অফিসার বাংলা বলতে পারে। ঢাকাতে কোথায় থাকেন? বললাম যে ঢাকাতে আমার মামার বাসা আছে, ওখানে খালাদের বাসার সাথে থাকি। ও আচ্ছা আচ্ছা, তোমাদের খালাদের আয় ইনকাম কি? ওনাদের তো লন্ড্রি ব্যবসা আছে, আবার একটা মাদ্রাসা আছে, ওরা ওখানে ইয়ে করে, আবার ছোট একটা চাকরি করে। তো তোমার মামা ওখানে কোথায় থাকে? মামার অ্যাড্রেসটা বললাম, 82 এলমোটিভ ইউনিয়ন। হ্যাঁ, ঠিকানাটা বলে দিলাম। বলার পর বললো যে ঠিক আছে, তুমি মামার ছেলে মেয়ে কয়জন? এতজন জিজ্ঞাসা করছো, সব মানে জিজ্ঞাসা করতেছে। আমি বলতেছি তোমার বাবা মা কি করে? আমি বললাম যে আমার বাবা মা সেপারেট, বাবা মা নাই, মা কিছুদিন আগে মারা গেছে, বাবা নাই। কতদিন আগে মারা গেছে? বললাম যে মারা গেছে 15 দিন হবে, ঠিক আছে। বললাম ওকে ফাইন। আবার কম্পিউটার দিচ্ছে কারণ তারপর উনি বললো যে আমি ওর সাথে কথা বলবো। বললো যে ইউএস মেডিকেল এক্সপিরিয়েন্স লট অফ, so I'm not satisfied for the United States seeking visa for you. I'm sorry. Oh, sorry. So this is the no problem because my 2 cousins already work for the government facility in United States. My cousin Fosal Hassan, the arch engineer. আমি বললাম তাহলে যে আমার তো মানে আত্মীয় স্বজন আছে, ওরা আমাকে হেল্প করবে, আর এটা না আমার এমপি আমাকে হেল্প করতেছে। ও আমি এটা ওকে বলার পরেও আমাকে বললো যে I'm sorry, already make my decision. আমি আমার ডিসিশন নিয়ে ফেলছি। পরে ওই যে বাংলাদেশি যে ম্যাডামটা আছে, আমি ওখানে বললাম যে আপনি ওনাকে একটু বুঝিয়ে বলেন, উনি তো বুঝতেছে না, কারণ উনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছে। তাই বললাম যে তাহলে আমি কি হলে ভিসা পেতে পারি? আমার যদি টাকা হয়, আমার যদি স্পন্সর হয় আরো 2টা, আমি কি ভিসা পাবো? আমি তো বাঁচতে চাই, আমি কি হইলে ভিসা পাবো আমাকে একটু বলেন। তাহলে বললো যে ওনারা জিজ্ঞেস করলো স্যার ভিসা, I'm not sure, but you will try again. এখান থেকে বেরিয়ে গেলাম। উনি ওই অফিসারে বললো যে ওর চেষ্টাটা কি 4 নাম্বার ছিল? হ্যাঁ 4 নম্বর। সিকিউরিটিকে বললো যে একটা কাজ করো, ওই অফিসারে বললো যে ওকে গাড়িতে নিয়ে উঠাই দিয়ে আসো। আমি দেওয়ার পরে আমি সাথে সাথে বেরিয়ে আসলাম। আমি বাইরে ফোন দিলাম, বাইরে ফোন ধরলেই, ধরানোর পরে আমি অশ্বিন্ত ভাইয়ের ফোন দিলাম। ভাই বললো ঠিক আছে চিন্তা করিস না, হ্যাঁ দেখতেছি। এরপরে 1 ঘন্টা পরে মন্ত্রণালয় থেকে ডিরেক্টর আমাকে ফোন করলো, তুমি কোথায় আছো? আমি বললাম যে স্যার আমি কান্নাকাটি করতেছি, স্যার আমি এখানে, তুমি মিনিস্ট্রিতে আসো। আমি মিনিস্ট্রিতে গেলাম। এরপরে যাওয়ার পরে উনি বললো যে কাজ করো, তুমি 2 দিন পরে আসো। আমি তো নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, মিশন অফিসে বাইরে গেলাম, মিশন অফিসে ভাই বললো যে তুই আমার কাছে আয়, কথা আছে। তো বললো যে আমার সাথে অ্যাম্বাসিডারের সাথে দেখা হয়েছে, বাণীঘাটের সাথে। হ্যাঁ, উইঙ্গে ক্যাম্পে গেছি।
তা আমি ওকে বলছি যে তোর আমার একটা প্রবলেম, আমার দেশের ছেলে, সে এই রোগে আক্রান্ত, তুই তাকে একটু হেল্প কর। তাকে আমি বলছি, সে বলছে আমি তো জানি না অলরেডি কিছু, আমি এই ব্যাপারটা আমি অবগত না। হ্যাঁ, বললো অবগত না, এগুলো বললো যে তুই আমাকে নিউজগুলো পাঠাইস, এরকম বললো আর কি। নাদিম বললো ঠিক আছে, তোমার পাসপোর্টে বলে কিছু কাগজপত্র চাইলে আমি নাদিম এগুলো দিয়ে দিলাম। পরে আমি 2 দিন পরে আবার ডিরেক্টর আমাকে ফোন করে নিল, নেওয়ার পরে উনি আমাকে একটা কাগজ দেখালো বার্নিগেটের, যে কি হলে আমাকে ভিসাটা দিবে। উনি বললো যে আমাকে ওখানে কতদিন থাকতে হবে, ওখানে আমার কত টাকা খরচ যাবে, আমার আপ ডাউন প্লেন টিকিট, সিট অ্যান্ড ফুড ফেয়ার, আমার টোটাল খরচটা বাংলাদেশ থেকে ব্যয় করতে হবে। আচ্ছা, এইগুলো যদি আমি করতে পারি তাহলে বাণীঘাট শারীরিক ভাইয়ের সাথে বলছি যে বিষয়টা দিবে। চিঠিটা আমাকে দিল, ওই যে যেটা আপনাকে দেওয়া যাবে না প্রাইভেসির কারণে, আপনি এগুলো লিখে দেন, সাথে ওই ডাক্তার ভাই আছে, এগুলো লিখে দিল। তো তখন আমেরিকাতে যে আপনার মামা আছে, ওটা মানে ওর যে খরচ দিবে এটা বিলিভ করতে চাচ্ছে না, ওরা এরকমই করে, ওরা চায় না যে ওদের দেশের টাকা ওরা কেউ খরচ করে, ওরা চায় যে বাংলাদেশ থেকে অন্যান্য দেশ থেকে নেই, ঠিক আছে। ওরা আমার তো এমনি টাকা পয়সা, আমি তার হতাশ হয়ে গেলাম, ঠিক আছে। তারপরে বেরিয়ে গেলাম, উনি কাগজটা তারপরে বেরিয়ে পরে আমি ওই যে ফিরোজ ভাই, এর ভিতরে ফিরোজ ভাইয়ের সাথেও আমার যোগাযোগ অনেক হেল্প ফিরোজ ভাই করছে, বিভিন্ন পত্রপত্রিকাতে আমাকে বলছে, ইয়ে করছে। পরে আমি ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই 3 মাস আমি টাকার জন্য বললাম, আমার স্থানীয় এমপি 2,50,000 টাকা দিল, ওকে একটা চেক দিল, উনি সবাই ধরছে, একটা আমি গেলাম ধরছে দিল, আর 12,50,000 টাকা দিল ফিরোজ ভাই। ফিরোজ ভাই আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক জায়গায় গেছে, যাওয়ার পরে আব্দুল কাদের মোল্লা উনি টাকা দেওয়ার কথা ছিল, উনি জানে, বললো যে আমি ব্যবস্থা করতেছি। পরে ফিরোজ ভাই উনি কীভাবে ব্যবস্থা করছে আল্লাহ জানে, উনি আমাকে টেলিফোন দিয়ে নিয়ে বললো যে এখানে 12,50,000 টাকা আছে, আর এই তোমার 2.5 লাখ 15 লাখ টাকা, হ্যাঁ এই টাকাটা তোমার চিকিৎসার জন্য যাও। এর ভিতরে আমি এই টাকাটা রেডি হওয়ার আগে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। তো এর ভিতরে 4 বার দাঁড়াইলাম না, 2 বারই ডক্টর অ্যাম্বাসিতে চিঠি পাঠিয়েছে। আচ্ছা, সরাসরি হ্যাঁ, একবার 2বার পাঠাইছে, মানে ডাক যোগে, আর মেল করে পাঠাইছে একবার, মেল নাম্বার আমি কালেক্ট করে দিয়েছি। তো পরে আমি ডাক্তারকে জানাইলাম যে আমার তো ভিসা দিতেছে না, আমাকে এই কন্ডিশন, আমার স্টেট মিনিস্টারের কাছে বলছে এই অবস্থা লাগবে, এখন এই হলে আমাকে ভিসা দিবে, এবং তুমি যেভাবে পারো আমাকে তুমি কাইন্ডলি আমার কত টাকা খরচ যাবে এটা আমাকে একটু জানাও। তো সে আমাকে 3-4 দিন পরে বললো যে দেখ, আমাদের দেশের সিস্টেম হচ্ছে যে এখানে আগে ট্রিটমেন্ট পরে পেমেন্ট, আর বিলিং সেকশনের সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দিই, আর বিলিং সেকশন হচ্ছে পরে, ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে তারপরে বিলিং সেকশন তারা ওটা হ্যান্ডেলিং করে, যদি তারা হ্যান্ডেলিং করে তারা ইয়ে করে। তো পরে জানলাম যে ওরা হ্যান্ডেলিং করে, ওরা যদি সে যদি ভিকটিম যদি দিতে না পারে, তাহলে তাদের হিউম্যান রাইটস আছে, তাদের গভর্নমেন্ট আছে, তারা এটা ইয়ে করে নেবে। তার বললাম আমার এটা লাগবে, তাহলে আমি ভিসা পাবো না, আমি ওরিড খুবই, আর আমি তার কাছে খুবই ইমোশনালভাবে মেল করে পাঠাইলাম আর কি। পরে বললো যে তুই আমাকে 1 সপ্তাহ সময় দে। পরে সে আবার বিলিং সেকশনে চিঠি পাঠাইছে, আমাকে সিসি দিতেছে, সাথে সাথে কী করতেছে আমাকে আপডেট জানাইতেছে। 1 সপ্তাহ পরে সে আমাকে বললো যে তার যে ডক্টর পিএস আর কি, সে আমাকে মেল করলো আর টেলিফোন করলো। তো বললো যে এখানকার এই খরচ এই অবস্থা আছে, আর উনি একটা মেল দিল যে আমাকে আনুমানিক 15 থেকে 20 দিনের ভিতরে আমি ওখান থেকে কাজ শেষ করে চলে আসতে পারি। আমার তো সব পরীক্ষা নিরীক্ষা করা আছে, ওখানে ওনার এখানে গেলে উনি আমাকে একটা জেনেটিক কনফার্মেশন ব্লাড টেস্ট আছে, যেটা ওয়ার্ল্ডে ওরাই করে, এই টেস্টটা করবে। আর ওরা যে টিম আছে, এই টিম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমার সাথে কথা বলবে, হ্যাঁ, বলার পরে তারপরে সে বুঝতে পারবে যে আমার কোন স্টেপ নিতে হবে, হ্যাঁ। এবং তার এখানে সব 2 দিনে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং আমি নেসেসারি এই ট্রিটমেন্টটা তার এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি বাংলাদেশে এসে ওই ট্রিটমেন্টটা নিতে পারবো, এবং যখন আমার প্রয়োজন হবে সে আমাকে ডাকবে, আমি যাবো। এরকম করে সে সুন্দর করে লিখে পাঠিয়ে দিল, টোটাল দিয়ে দিল। আমার সব মিলে খরচ যেতেছে দেখলাম যে 14 লাখ টাকার মতো, 12 থেকে 14 লাখ টাকার মতো, আপনার টিকিট ভাড়া সব মিলে। পরে আমি মোটামুটি প্রায় 14-15 লাখ টাকা আমি টোটাল টাকা অ্যারেঞ্জটা করে ফেললাম। আমার টোটাল যে খরচ আছে এই খরচটা আমি অ্যারেঞ্জ করলাম, আমার প্লেন টিকিট ভাড়া অ্যারেঞ্জ করলাম, সব কিছু আমার কমপ্লিট। আমি মিষ্টিতে আবার গেলাম, যাওয়ার পর আমি বললাম যে স্যার আমার তো সব রেডি, তখন স্যার এইভাবে পাই নাই, ডিরেক্টর স্যারে বললাম যে স্যার এই যে আমার টাকা, এই যে আমার আপ ডাউন টিকিট, এই যে আমার এটা সব। আর ওখান থেকে উনি ডক্টর যখন 4 বার রিভিউজ হয়েছে, ডক্টর ডাইরেক্ট চিঠিতে লিখে দিল যে কোনো বুধবার আমি গেলে, মানে যাওয়ার যে বুধবারে যাবো ওই বুধবারে উনি আমাকে দেখবে, আমার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আমাকে একদম ফ্রি করে দিল। তারপরে উনি লিখে দিল, দিয়ে আমি এটা দিয়া সব কিছু গুছাইয়া উনি বললো যে তুমি দাঁড়াও, 5ম বার দাঁড়াইতেছি, তুমি দাঁড়াও,
এর ভিতরে আমি অনেক কষ্ট করছি, অনেক মানে আপনারা বুঝাইতে পারবো না টাকার জন্য কত ইয়া করছি, রাস্তায় রাস্তায় দাঁড়া অনেক ঘুরছি, খাইয়া না খাইয়া অনেক দৌড়াইছি হচ্ছে। তো পরে এই টাকার ব্যবস্থা করার পর আমি এম্বাসিতে গেলাম, ওনাকে গেলাম, উনি বললো যে আমি মিল করে দিচ্ছি, আমরা এম্বাসিতে মিল করে দিচ্ছি, তোমাদের গেলে ভিসাটা দিয়ে দিবি, কিছু জিজ্ঞেস করবো না। আমি গেলাম, যাওয়ার পরে অফিসার আমাকে বললো টিকিট পাসপোর্ট কেন যেতে চান, আমি বললাম চিকিৎসার জন্য যেতে চাই। উনি পাসপোর্টটা নিয়ে উইন্ডোটা অফ করে দিল, 30 সেকেন্ডের মতো উনি কম্পিউটার টিপে বললো যে সরি আপনাদের ভিসা দেওয়া যাচ্ছে না, কোয়ালিফাই করা যাচ্ছে। আমি আর কি বলবো, ওখানে আমার তখন এটা লাস্ট পঞ্চমবার আর কি, এই গত 2018 সেপ্টেম্বর, জুলাই ছিল তো, জুনে। পরে আমি আমার মানে আমার তো আর হতভম্ব হয়ে গেছি আর কি করবো, আর কি করা আছে। পরে আমি ওনার কথা কাটাকাটি করতে চাইছিলাম, পরে আর আমি চিন্তা করলাম যে যেহেতু ভবিষ্যতে আমাকে মার্কিং করে রাখবে, আর যেহেতু যদি কখনো মানে চেষ্টা করবো আপার কাছে, নেত্রীর কাছে যাওয়ার জন্য, তো নেত্রীর কাছে একটা অপশন আছে, এই জন্য আমি আর ইয়ে করিনি। পরে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি, আসার পরে আমি সব বাইরে জানাইলাম যে ভাই এই অবস্থা, ঠিক আছে। ভাই বললো যে আচ্ছা তুই বাসায় আয়, ভাই গেল, ভাইও খুব ডাকাডাকি করলো যে ওরা তুমি মানুষ সেই সেটা। পরে বললো এখন তুই কী চাস, আমি বললাম যে ভাই এখন আমি আপার সাথে দেখা করতে চাই, আপা ছাড়া এটা কেউ পারবে না, আর আপা গেলে এটা করে দিবে আমাকে, আমার তো টাকার কোনো সমস্যা নেই, এমনি কোনো কিছুই নেই, আমাকে আপার কাছে যাওয়ার একটু ব্যবস্থা করবে। এরপরে নির্বাচন অনেক কোনো নির্বাচন যাচ্ছে আসছে, ভাইও চেষ্টা করতেছে, তারপরে নির্বাচনে এলো, নির্বাচনের পরে এখন ছাত্রলীগ থেকে কোনো রকমের সহযোগিতা পাইছেন, আর্থিক সহযোগিতা? না, ঠিক চাইছিলেন কি? চাইনি আমার টাকার তো। আচ্ছা, এই মুহূর্তে আপনার যে সহযোগিতাটা দরকার সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি আপনার বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে আপনি মনে করেন যে আপনার ভিসা হয়ে যাবে। আমি একটা কথা আপনাকে বলি আর কি ভাই, মানে আমার তো বাবাও নাই, মাও নাই, মানে আমি কিন্তু যে আপনার এখানে আসছি না, আমি একা আসছি, রাস্তা বাড়ানোর সময় আমার যে মোটরসাইকেল দিয়ে আসছি, মানে কোনো করে আমাকে রাস্তার এবার থেকে এবার দিয়ে আসছি, এবার এখানে উঠেও দিচ্ছে পরে যে এখানে। তো মানে বাংলাদেশের যে নিউজ করছে, মানে আমি ভাই অনেক চেষ্টা করতেছি বেঁচে থাকার জন্য, মানে আমার এই রোগের 31 পরে আমি আর পারবো না আর কি আসতে পারছি, আমি আর সম্ভব হবে না আমার পক্ষে আর কি বুঝছেন। তো আমি মানে আমার একটা মানুষ তো আর কি করতে পারবে বেঁচে থাকার জন্য, তো মানে আমার কিছুই নাই, আমি এখন টাকা পয়সা আছে, অনেক কিছু করছি, অনেক কিছু আসছি, আমার মানে আমার যে একজন নিয়ে যাবে এই লোকটাও নেই, আমি নিজেই আমিও অনেক বড় বড় সাংবাদিকের কাছে গেছি, মুন্ডিয়াপার কাছে গেছি, বলছে আজকে তোমার নিউজ করবো, কালকে এটা করবো, পরে আর টেলিফোনে পাইনি, আবার তোমার ভাইয়ের কাছে গেছি, আবার আবু সাইদকার কাছে গেছি, অনেকের কাছে গেছি, আমি সুন্দর বহু জায়গায় গেছি, অনেক জায়গায় রেসপন্স পাইছি, অনেক জায়গায় পাইনি, অনেক অফিসের সামনে আমি ঘন্টা বুঝে রয়েছি, অনেক অফিসের সামনে আমি না খাই বুঝে রয়েছি, দেখা করার জন্য একটু পরামর্শ চেষ্টা করছি ভাই, ইয়ে হয় না। এখন আপনার ওই যে জাগো নিউজে আমি লিখছি যে আপনি কিছুদিন আগে ওই যে ইয়ারে 30 লাখ টাকা প্রাইম মিনিস্টার দিল, আপনার নিউজটার মধ্যে জাকির ভাই লিখছি, আপনার এগুলো শেয়ার দেন। তারপরে আমাদের সাংবাদিকের মধ্যে যে আপনার এই ইন্ডিপেন্ডেন্টের গাজী মাজার ভাই না কি জানি আছে, ওনারাও দেখে আপনি এগুলো ইয়ে করে, আপনার অনেক মানুষের অনেক সহযোগিতা করছেন ভাই। আপনার কাছে আমার একটা আবেদন নিয়ে আসছি, সেটা হলো আমাকে যদি একটু বেঁচে থাকার সুযোগ করে দেন ভাই। আমি তো আমার তরফ থেকে যা করা করছি, যদি আমাকে একটু কোনোভাবে সুযোগ হয়, আমার আপার কাছে নেত্রীর কাছে একটু দেখা করে আমার একটু বেঁচে থাকার সুযোগ করে দিন। আমি ভাই মানে জীবনটা নিয়ে ভাই আর করতেছি না বুঝছেন ভাই, অনেক ব্যথা, অনেক ইয়া নিয়ে ভাই মনে করেন এই পর্যন্ত আসছি, মানে মানুষ তো বাইরে দেখে দেখলে আমার বুঝে না বুঝছেন না, আমি এই অনেক জায়গায় পড়তে চলাইতে আমার এই মাসেল তো নাই, অনেক জায়গায় মনে করে অনেক কষ্ট পাই, অনেক লান্নত পাই, এই পর্যন্ত এখন আশা চাই না, এখনো বলছি যে যদি আপার কাছে যেতে পারি, আপা আমার ব্যবস্থা করে দিবা, আপাই সব কিছু করে দিবা, আপাই ইয়ে করবো, আপার উপরে নেত্রীর উপরেই আশা নেই এখন ভাই, ছেড়েছে এখন আমার ছাড়া আর বিকল্প কোনো গতিও নাই, কোনো কত নাই। ছাত্রলীগ কি প্রধানমন্ত্রীর সোহাগ বা জাকির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যাপারে সহযোগিতা করতেছেন আপনারা? সোহাগ ভাই তো বলতেছে যে উনি চেষ্টা করতেছে, ওখানে যোগাযোগ করতেছে, উনিও চেষ্টা করতেছে, ইউনিভার্সিটি ভাইয়ের সাথে কথা বলছে, উনি চেষ্টা করতেছে মানে উনি ওনার মতো করে চেষ্টা করতেছে আর কি। এখন আমি তো আর ওনাকে যে ভাই আজকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যেতে হবে, চাপও দিতে পারবো না, চাপ উনিও
এত কিছু বলা না একটা প্রসেসিং এর ব্যাপার আছে। আপনি এখন এই রোগের কারণে যেটা হলো যে একাই উঠা বসা করতে পারেন না, যে আমি মানে এই রোগটার কারণে এখন আমি হচ্ছে একা উঠা বসা করতে পারি না। এখানে তো আপনি যে চেয়ারে বসে আছেন এখন কি উঠতে পারবেন না? এখন এই চেয়ারটা তো বসলে উঠতে উঠতে হবে, এখন চেষ্টা করুন তো। আমি ধরতে হলে বলবেন। আমি কি ধরবো? আপনি একটু ধরেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই রোগের ফলে আপনার এগুলা সব চিকন হয়ে গেছে না? এটা ঠিক আছে, এই যে নিচেরটা ঠিক আছে, এই ঠাইটা এইগুলা বসা থেকে তো উঠতে পারি না। মেন সমস্যা সেটা। মনে করেন বসলে আপনি আমি উঠতে পারবো না। তো বসলে নিচে যদি বসি না, আপনার কোনো আমার উঠতে পারবে না, উঠতে পারবো না। এই সহযোগিতাটা বাড়িতে আপনাকে কে করে? এটা হচ্ছে আমার যে মানে স্পেসিফিক কেউ করে না। মানে হচ্ছে আমি যখন আপনার কাছে আসছি, যখন আপনারা বললাম যে ভাই আমার একটু দেহ উঠান, আমার গাড়িতে তুললে ভাই আমাকে একটু কোনো করে একটু উঠাই দেন, বা রিক্সা তুললে রিক্সা ড্রাইভারে বলি ভাই আমাকে একটু উঠাই দেন, একটু বসায় দিলে এখন আমি একটু যাইতে পারবো। আবার অনেক সময় খাইতে গেলে তো তার খাবারটা খাইতে সমস্যা, যখন ইয়ে করতে হবে তখন বলে যে একটু করে একটু রেডি করে দেয় খাই। আচ্ছা, আমি বলি জরুরি ভাই, আপনি অনেক ভরসা নিয়ে আসছেন। আমি জানি না আমাদের এই নিউজ প্রধানমন্ত্রীর চোখে পড়বে কিনা, তবে আমি আপনার হয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানে জনগণের নেত্রী, আপনি অনেক ইতিমধ্যে শিল্পী থেকে শুরু করে অনেকভাবে সহযোগিতা করেছেন। আপনি আপনার কারণে অনেক অসহায়, অনেক দরিদ্র, অনেক অসুস্থ মানুষ বেঁচে আছে। আমি জহিরুলের পক্ষ থেকে, জহিরুল ছাত্রলীগের একজন সক্রিয় একজন কর্মী, সে স্থানীয় তার কলেজে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে, তার পক্ষ থেকে অনুরোধ করতে চাই যে আমি এছাড়া আপনার কাছে তার এই আবেদনটা পৌঁছানোর জন্য যারা এই ভিডিওটি দেখবেন সবার কাছে আবেদন যে জহিরুলের এই ভিডিওটি যদি আপনাদের চোখে পড়ে, আপনার প্রধানমন্ত্রীর দৃষ্টিতে ফেরার জন্য শেয়ার করবেন বেশি বেশি করে। যেন আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রীর, জহিরুলেরও বিশ্বাস, আমারও বিশ্বাস যে প্রধানমন্ত্রী যদি জহিরুলের বিষয়টি জানে তাহলে অবশ্যই এটার একটা সমাধান হবে এবং তিনি নিজ দায়িত্বে জহিরুলকে আমেরিকায় পাঠাবেন। আর আমার আরও বেশি বিশ্বাস যে জহিরুল সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ।